সুমন শুরুতেই বলল যে যদি 2002কে বেস ধরে করা যায় তাহলে অসুবিধে কি? অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে দেশের আইনে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950 এবং রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960 বলছে রিভিশনস টু বি ক্যারিড আউট ইউজিং দ্য এক্সিস্টিং রোলস অনলি। মানে আমার হাতে যে এখন এক্সিস্টিং ভোটার লিস্ট রয়েছে সেটার ওপরেই পরিমার্জন পরিশোধনটা কাম্য। আমার আগে সুজন চক্রবর্তী বলছিলেন, আমি বুঝতে পারছিলাম না যে মানে সুজনদা সিপিএম এর মুখ না পিনারাই বিজয়ন সিপিএম এর মুখ। কারণ পিনারাই বিজয়ন কোট আনকোট একটু আগে জানিয়েছেন যে এসআইআর, সুজনদার অস্বস্তি হচ্ছে, এসআইআর ইজ এ ভেইলড অ্যাটেম্পট টু ইমপ্লিমেন্ট এনআরসি থ্রু দ্য ব্যাকডোর। যে কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে ঘুরিয়ে এনআরসি ইমপ্লিমেন্ট করার অপচেষ্টা। আমি আসছি, সমস্যাটা হচ্ছে অন্যখানে। সমস্যাটা এসআইআর এর জন্য নয়, এসআইআর কে কার্যকর করে ভোট চুরির অপচেষ্টা। কেন বলছি খুব পরিষ্কার। আজকে ধরুন এই যে বারবার করে বলা হচ্ছে ফেব্রিকেটেড কিছু একটা সংখ্যা ভাসিয়ে দেওয়া হচ্ছে হাওয়ায়, যেটা এখানেও উঠেছে। শুভেন্দু অধিকারী কখনো বলছেন 1 কোটি, কখনো কোনো বিজেপির নেতা বলছেন 1,20,00,000, কোনো বিজেপির নেতা তার থেকেও বেশি বলছেন। কিন্তু কেন এই টার্গেটটা, কেন 1 crore প্লাস, এইটা আমাদের বুঝতে হবে। 1 crore প্লাস টার্গেটটা হচ্ছে 2021-এর বিধানসভার ফলাফল বলছে তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির ভোটের ডিফারেন্স হচ্ছে 68 লাখ, কম বেশি 70 লাখের কাছাকাছি। তার মানে যদি আমি 1 কোটি ভোটারকে, কারণ যেহেতু আমি পলিটিক্যালি পেরে উঠছি না, বারবার করে হারছি, আমাকে যদি 1 কোটি ভোটারের নাম বাদ দেওয়া যায়, তাহলে তার মেজরিটি যেহেতু এ রাজ্যে তৃণমূলকে ভোট দেয়, তাহলে আমার একটা ক্ষীণ আশা আছে যে এ রাজ্যে আমি ব্যাকডোর দিয়ে এন্ট্রিটা পাবো, নবান্নের 14 তলায় হয়তো উঠতে পারবো। এর জন্য যেটাকে কাজে লাগানো হচ্ছে সেটা বড় ভয়ঙ্কর। আমরা বলি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, আমরা গর্ব করে বলি যে, এবং বিজেপি গর্ব করে বলে তারা বিশ্বের বৃহত্তম পার্টি। বৃহত্তম পার্টি একটা রাজ্যের শাসন ক্ষমতা যখন দখল করতে পারছে না, তখন যে কায়দা অবলম্বন করছে সেটা ভয়ঙ্কর। আমি প্রথমেই আজকে আমাদেরই এক সহনাগরিক 57 বছর বয়সী প্রদীপ কর মারা গিয়েছেন, তার আত্মার শান্তি কামনা করি। তার পরিজনকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের নেই, কিন্তু এই কঠিন সময় আমরা সকলে তাদের পাশে আছি। প্রথম বক্তা তথাগত দা হঠাৎ করে অবতারণা করলেন যে কোথা থেকে মুখ্যমন্ত্রী পেলেন এই আত্মহত্যার তত্ত্ব। একজন মানুষ আত্মহত্যা করেছেন, তার বাড়ির লোক দরজা ভেঙে, পুলিশকে ডেকে দরজা ভেঙে ঢুকে দেখছে যে সে একটি খাতায় সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছে। সুজনদা জানবেন 1 বছর আগে আমার ওয়ার্ডেও আরেকটি ঘটনা ঘটেছিল নেতাজি নগর অঞ্চলে, আজকেও মুখ্যমন্ত্রী সে কথা বলেছেন। এইরকম একটি ঘটনাকে যখন তথাগত রায় বলছেন যে কোথা থেকে পেলে, আসলে তথাগত রায়ের এই সন্দেহ হওয়াটা স্বাভাবিক, কারণ উনি তো ওনার নেতাদের দেখে শিখেছেন। ওনার নেতা দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেলগাছিয়ার বুকে 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপির একজন কর্মী অর্জুন চৌরাসিয়া মারা গিয়েছিলেন। অমিত শাহ ছুটে এলেন, এসে বললেন তৃণমূল লোকে দুষ্কৃতীরা খুন করেছে, ওর পোস্টমর্টেম যেন রাজ্যের কোনো হাসপাতালে না হয়। কোথায় হবে? আলিপুরের কমান্ড হাসপাতালে, যেটা অমিত শাহের নিয়ন্ত্রণাধীন। তথাগতটা একটু বলবেন, আলিপুরের কমান্ড হাসপাতালে যখন পোস্টমর্টেম হয়েছিল, আপনার কেন্দ্রীয় সরকারি হাসপাতাল পোস্টমর্টেমের রিপোর্টে কি জানিয়েছিল? আত্মহত্যা করেছিলেন আপনাদের কর্মী অর্জুন চৌরাসিয়া, যেটাকে পলিটিক্যাল ডিভিডেন্ড নেওয়ার জন্য আপনারা সেদিনকে বলেছিলেন তৃণমূল খুন করেছে। আর আরো এক ধাপে গিয়েছিলেন আপনাদের প্রার্থী 2021-এ বিধানসভার আপনার মহিলা নেত্রী প্রার্থী, বর্তমানে আবার মহিলা কমিশনের সদস্য, তিনি বেছে বেছে জায়গায় দৌড়ন। বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ হলে চুপটি করে থাকেন, বিজেপির দুষ্কৃতি জড়িত থাকলে চুপ করে থাকেন, অন্য জায়গায় হলে নিশ্চয়ই যাবেন। কেন যাবেন? অন্যায় হলে যাবেন। অর্চনা দেবী, অর্চনা মজুমদার, সুমন তোমাদের চ্যানেলে দেখানো হয়েছিল একজন মহিলার মৃত্যু হয়েছিল। বিফোর পোস্টমর্টেম উনি বিজেপির প্যাডে ডেথ সার্টিফিকেটের মতো করে লিখে দিলেন ডায়েট ডিউ টু ইন্টারনাল ইনজুরি। একজন বিজেপির প্রার্থী তার বিজেপির প্যাডে ডেথ সার্টিফিকেট লিখছেন উইদাউট পোস্টমর্টেম ইনজুরি। এই যে ন্যারেটিভটা, আসলে তথাগতরা এই কারণেই বোধহয় সংশয় প্রকাশ করেছেন, কারণ ওনারা এই কাজগুলো করতে করতে অভ্যস্ত। সুমন সঠিকভাবে রহিম আলীর কথা বলছিল। আমার মনে হয় সুমন দর্শকদের সামনে আরেকবার সোনালী খাতুনের কথাটা বলা উচিত। আমাদের বীরভূমের একটি মেয়ে, এই যে বলা হচ্ছে না ঘুষপেটিয়া ঘুষপেটিয়া, সোনালী খাতুন ঘুষপেটিয়া। কোথায় জানেন? বাংলাদেশে। তাকে ঘুষপেটিয়া কে করেছে? ভারত সরকার ঘুষপেটিয়া করেছে। আমার বীরভূমের একটি মেয়ে
সে তার পরিবারের সাথে ডবল ইঞ্জিনের রাজ্যে কাজ করতে গিয়েছিল। সুজন দা আবার বলছেন এখান থেকে সব যাচ্ছে। ও সুজন দা, গতকালকে পরশুদিন ছটের রেলের গুলো অবস্থা দেখে হাওড়া স্টেশনে সব দলে দলে ইউপি বিহার যাচ্ছে, সব বাংলায় কাজ করতে আসে। উল্টোটা বলবেন না, কারণ বললে আপনাদের কষ্ট হবে, বিজেপির গায়ে লাগবে। সে প্রশ্ন ভিন্ন। সোনালী গিয়েছিল তার পরিবারের সাথে কাজ করতে। যেহেতু সোনালী বাংলায় কথা বলে, যেহেতু সোনালী বীরভূমের মেয়ে, যেহেতু তার পরিবার পরিজন বাংলাভাষী, তার জন্য রাতের অন্ধকারে চাঁপাইনবাবগঞ্জের বর্ডার দিয়ে বাংলাদেশে ঘুষপেটিয়া বলে ঢুকিয়ে দিল ভারত সরকার। হাইকোর্টে মামলা হলো, বাংলাদেশের আদালত ট্রাইব্যুনাল ঘোষণা করলো যে একজন ভারতীয় নাগরিক ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন দূতাবাসকে নির্দেশ দিল যে সোনালীকে যেন ভারতবর্ষ গ্রহণ করে, তার নির্দেশ। হাইকোর্ট রায় দিল, 1 মাস হয়ে গিয়েছে সুমন, গত পরশুদিন। আজ অব্দি কেন্দ্রীয় সরকার একটা উচ্চবাচ্য পর্যন্ত করেনি। আমরা এই জন্যই এদেরকে বাংলা বিরোধী জমিদারি পার্টি বলি। একটু আগে তথাগতদা বলছিলেন, তথাগতদার দল কোথায় কোথায় ডায়লগ দেয়, এক দেশ, এক ভাষা, এক নিশান, এক সংবিধান। ও তথাগত, তাহলে এক সিস্টেম হবে না কেন? ত্রিপুরার বেলা আটিশুটি আর বাংলার বেলা দাঁত কপাটি। কেন এসআইআর ত্রিপুরায় হবে না? কারণ ত্রিপুরা কি বাংলাদেশের বর্ডার শেয়ার করে না? ত্রিপুরার বেলা একরকম লজিক, বাংলার বেলা আরেক রকম লজিক। আমি সুমন শুধু দর্শকদের জ্ঞাতার্থে আমি এতক্ষণ পুরো ডিটেল ডেটাগুলো বের করছিলাম। 2006 সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের নির্বাচক ছিল, ভোটার ছিল 4.78 ক্রোড়, 4.78 কোটি। 5 বছর পরে 2011 পরিবর্তনের নির্বাচন, 5.63 ক্রোড়, ভোটার বাড়ল কত? 80 লক্ষ। 2011 থেকে 2016 ভোটার বাড়ল কত? 90 লক্ষ। 2016 থেকে 2021 ভোটার বাড়ল কত? আবার 80 লক্ষ। আর 2021 থেকে 2024 লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে তাতে ভোটার বেড়েছে 3 বছরে 32 লক্ষ। মানে ভোটার গ্রোথটা কিন্তু কনস্ট্যান্ট, বিশাল কিছু একটা পার্থক্য বা তারতম্য হচ্ছে না। তাহলে এই যে অবৈধ অনুপ্রবেশকারী এই ফিগারগুলো, এই ন্যারেটিভগুলো আসছে কোত্থেকে? আমি আবারও বলছি, অনুপ্রবেশকারী নিশ্চিতভাবে থেকে থাকতে পারে, সেটা সারা ভারতের সমস্যা। আজকে কদিন আগে ত্রিপুরার বুকে আমরা দেখেছি, আচ্ছা এই রোহিঙ্গার কথা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মায়ানমারের বর্ডার শেয়ার করে বাংলা। মায়ানমারের বর্ডার যারা শেয়ার করে তারা কারা? নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ। তাহলে সেখান থেকে যারা ঢুকছে তাদেরকে আটকানোর ব্যর্থতা কার? অপদার্থ স্বরাষ্ট্র মন্ত্রকের। তারা সেখানে আটকাতে পারছে না। যদি তর্কের খাতিরে রোহিঙ্গা ঢুকেও থাকে, এবং যে ফিগার বলা হচ্ছে সেটা ভয়ঙ্কর, পশ্চিমবঙ্গে 80,613টা বুথ রয়েছে, বলা হচ্ছে 1,25,00,000 পর্যন্ত রোহিঙ্গা, মানে প্রতি বুথে 250 থেকে 300 করে রোহিঙ্গা আছে। রোহিঙ্গা দেখতে কেমন? তথাগতদা পাড়ায় কোনোদিন রোহিঙ্গা দেখেছেন? খায় না, মাথায় দেয়। রোববার দুপুরবেলা কচি পাঠার ঝোল খায়, শুক্রবার সন্তোষীমার পুজো করে, তথাগতদা করে না? দেখেননি? আপনি দেখেননি তো? এই যে ন্যারেটিভটাকে হাওয়ায় ভাসিয়ে দিতে হবে, রোহিঙ্গা খায় না, মাথায় দেয়। এই রোহিঙ্গা, আমার মনে হয় রোহিঙ্গা আমরা সবাই দেখেছি, একজনকে রোহিঙ্গা দেখেছি। ওই রোহিঙ্গাকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের একটা জেলা আছে পূর্ব মেদিনীপুর, সেই পূর্ব মেদিনীপুর জেলায় কাথি বলে একটা শহর আছে, ওতে এক শান্তিকুঞ্জ বলে একটা বাড়ি আছে, ওখানে গেলে যদি রোহিঙ্গাকে খুঁজে পাওয়া যায় তাহলে পাওয়া গেলেও যেতে পারে। আমি সেই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু যে কুৎসিততম আক্রমণ করা হচ্ছে এর ফলে আজকে দেখা যাচ্ছে তো বিজেপির ঘরের মধ্যে আগুন জ্বলছে। আরে আপনার দলের এক একটা এমএলএ এমপি আজকে রিজাইন করছে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। কেন করছে? আমি আবারও বলছি যে এ রাজ্যের বুকে যদি কোনো অনুপ্রবেশ হয়ে থাকে, অনুপ্রবেশ রোখার দায়িত্ব বিএসএফের, অনুপ্রবেশ রোখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে রাষ্ট্রনেতার ভূমিকা পালন করে বলেছেন যে যদি কোনো মানুষ অত্যাচারিত হয়ে আসে, সে যে ধর্মেরই হোক, আমরা প্রয়োজনে একটা রুটি ভাগ করে খাবো। হ্যাঁ, বাংলাদেশে অত্যাচার হয়েছে, প্রচুর শরণার্থী এসছেন, একথা অনস্বীকার্য। আজকে যদি আপনাদের দেওয়া তথ্যই সঠিক বলে মেনে নিতে হয়, সেটাও তো মিথ্যা কথা বলছেন। কারণ বারবার করে বলছেন অনুপ্রবেশকারী হয়েছে নাকি মুসলমান অনুপ্রবেশকারী, জনবিন্যাস বদলে গেছে। বাস্তবটা তো উল্টো। বাংলাদেশে তো 1971-এর মুক্তিযুদ্ধে তাহলে হিন্দুর সংখ্যা ছিল কত শতাংশ? বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধে হিন্দুর সংখ্যা ছিল প্রায় 23% কাছাকাছি। আজকে 8% এসছে। তার মানে শরণার্থী তারাই এদেশে এসছে। জনবিন্যাস যদি বদলে থাকে, শরণার্থীদের জন্য বদলেছে, তার ডিভিডেন্ড তো আপনারা পেয়েছেন। যদি বলি বর্ডার লাগোয়া অঞ্চলগুলো, আজকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, রানাঘাট, বাগদা, কারা জিতেছে লোকসভায়? কিন্তু আমরা তো কই হিন্দু মুসলমানের বিভাজন করছি না, যারা এসছে তারা শরণার্থী। একটা রুটি প্রয়োজন পড়লে ভাগ করে খাবো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কিন্তু আপনারা এর মধ্যেও হিন্দু মুসলমানের রাজনীতি করেছেন।
আসলে আপনাদের জানেন আপনারা মানুষের ভোটে আপনারা জিতবেন না। আজকে তার জন্য দেখুন না, ওই হরিণঘাটার বিধায়ক অসীম সরকার, একজন মতুয়ার নাম যদি বাদ যায় বিজেপিকেও ছেড়ে কথা বলবো না। শান্তনু ঠাকুর বিজেপির ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করছে। বিজেপির আরো দুজন বিধায়ক, সুব্রত ঠাকুরও বোধহয় গ্রুপ ত্যাগ করেছে আজকে সম্ভবত। একের পর এক বিধায়কের যে ব্যাকফায়ার হচ্ছে, এই সেম সাইডগুলো আটকাবেন কি করে? আসলে মুশকিলটা হচ্ছে আপনারা সংবিধানের মূলে কুঠারাঘাত করেন। আজকে যে নির্বাচন কমিশনকে আজকে এই জায়গায় নির্লজ্জ দলদাসের জায়গায় দাঁড় করিয়েছে, আমরা বাঙালি হিসেবে আমাদের মাথা উঁচু হতো। কারণ ভারতবর্ষের নির্বাচনকে পথ দেখিয়েছেন যে মানুষটি, তিনি একজন বাঙালি, তার নাম সুকুমার সেন। ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন যে ব্যক্তিটি। সারা ভারতবর্ষ যখন সদ্য গঠিত হয়েছে, জওহরলাল নেহরু তাকে দায়িত্ব দিয়েছিলেন। সেই সময় পূর্বতন কোনো তথ্য নেই, সেই সময়ে দাঁড়িয়ে যে অক্লান্ত পরিশ্রম করেছিলেন, সেই মানুষটার ফল ভারতবর্ষ পরপর দুটো নির্বাচন তার অধীনে নিয়ন্ত্রিত হয়েছিল। 1952 সাধারণ নির্বাচন, 57 সাধারণ নির্বাচন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে নির্বাচন কমিশনের মূল মোডাস অপারেন্ডি ছিল ইনক্লুসিভনেস। সুমন, আমরা যেন ভুলে না যাই, স্বাধীনতার পূর্বে ভারতবর্ষের সব মানুষের কিন্তু ভোটাধিকার ছিল না, সিলেক্টেড মানুষ ভোট দিতেন। স্বাধীনতার পূর্বে কিছু এলিট সোসাইটির মানুষ ভোট দেওয়ার অধিকার পেত, ইকুয়াল ভোটিং রাইটস ছিল না। 1928 সালের মতিলাল নেহরু প্রথম করাচি অধিবেশনে এই প্রস্তাব তুলেছিলেন। তারপর 1932 আম্বেদকর এই প্রস্তাব রেখেছিলেন, কিন্তু ব্রিটিশ সেই প্রস্তাব খারিজ করে দেয়। আজকে আবার এই বিজেপির শাসনে সেই ব্রিটিশ কলোনিয়াল যুগে ফিরে যেতে হবে, যারা ঠিক করে দেবে যে দলিতের ভোটাধিকার থাকবে কি থাকবে না, যারা ঠিক করে দেবে নিম্নবর্গ পিছড়ে বর্গের ভোটাধিকার থাকবে কি থাকবে না, যারা ঠিক করে দেবে কে দেশের নাগরিক হবে কে অনাগরিক হবে। আগে দেশের জনতা ঠিক করত কে তার নিয়ন্ত্রক হবে, কে তার সাংসদ হবে, কে তার প্রধানমন্ত্রী হবে, কে তার মুখ্যমন্ত্রী হবে। আজকে দেশের সরকার ঠিক করে দিচ্ছে কে তার ভোটার হবে। এই জায়গায় যারা নামিয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে সবচেয়ে বেশি কলুষিত, আজকে তারা করেছে। বিহার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বিহারে কুকুরের নাম উঠেছে এসআইআরে, সারা ভারতবর্ষ দেখেছে। ডগ বাবু, তার বাবার নাম কুত্তা বাবু, মায়ের নাম কুত্তিয়া দেবী। বিহারের পাটনায় নাম উঠেছে। সোনালিকা ট্রাক্টর, যে ট্রাক্টর দিয়ে কৃষক চাষ করে, তার মায়ের নাম কার দেবী, তাদের নাম উঠেছে। আর নির্বাচন কমিশনার জ্ঞানেশ বাবু কালকে জ্ঞান দিয়ে বললেন জিরো এরার। কোন জিরো এরার তথাগতদা? বিহারে 65 লাখ মানুষের নাম বাদ দিলেন, সুপ্রিম কোর্টের কাছে ধমক খেলেন, ধমক খেয়ে আবার 23 লাখ লোকের নাম তুললেন। কেন তুললেন? তারা বৈধ ভোটার বলে। ঠিক যেভাবে যে 5 জনকে বাংলাদেশে তাড়িয়ে দিয়ে আবার ভেতরে আনতে বাধ্য হয়েছেন তারা বৈধ ভারতীয় বলে, বিহারে ওই একই কায়দায় তাদের নাম তুলতে বাধ্য হলেন। কারণ আপনারা বাদ দিয়েছিলেন শুধুমাত্র নির্বাচনে বিজেপিকে সুবিধা পাইয়ে দেবেন বলে। সুমনের বেল পড়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি শেষ করব। আমি শুধু বিহারের এক্সারসাইজের একটা অংশ আপনাদের দর্শকদের জন্য বলি। সুমন যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্ব করে, সেই সংবাদ মাধ্যমে এক সময় তিনি সাংবাদিক ছিলেন। ভদ্রলোকের নাম অজিত অঞ্জুম, সারা ভারতবর্ষ তার নাম জানে। তিনি বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট ইউটিউব চ্যানেল চালান। নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে বিহারের এই এসআইআর প্রসেস তিনি একটা ডকুমেন্টারি করতে গিয়েছিলেন। করতে গিয়ে যে ভয়ঙ্কর তথ্য ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরেছিলেন, চোখ ছানা বড়া হয়ে গেছিল। ভাইরাল ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে বিহারের অফিসে বসে, তারা অফিসার না বিজেপির ক্যাডার কেউ জানে না, তারাই এনুমারেশন ফর্ম ফিল আপ করছে, তারাই ঠিক করছে কার নাম থাকবে কার নাম থাকবে না। সেই ভিডিও যখন ভাইরাল হয়, কোথায় সেই অফিসারদের শোকজ করবে সেটা না করে নির্বাচন কমিশন ওই সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর করেছে, সুপ্রিম কোর্টে ঘাড় ধাক্কা খেয়েছে। তারপরে এটাই যদি এসআইআর এর প্রসেস হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়, সাইলেন্ট ইনভিজিবল রিগিং। আজকে সাইলেন্ট ইনভিজিবল রিগিং করে আমরা তো বলছি, যদি আপনি কোনো বৈধ নাগরিককে বাদ দেওয়ার চেষ্টা করেন, আপনি অবৈধ ঘুষপেটিয়া, কজন ঘুষপেটিয়া বিহারে পেয়েছেন? একবার বলতে পারেছেন? অফিসিয়াল ফিগার, আনঅফিসিয়ালি একবার বলেছে 14, একবার বলেছে 40। অফিসিয়াল ফিগার আজ অব্দি কেউ বলতে পারেনি। এই পশ্চিমবাংলাও এই যে হাওয়ায় ভাসিয়ে দেওয়ার খেলা, আজকে বিহারের মতো যদি পশ্চিমবাংলায় বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অপচেষ্টা করা হয়, জীবিত ভোটারকে মৃত করা হয়েছে। তারা গিয়ে বিরোধী নেতাদের সাথে দেখা করেছেন, তারপরে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে বলেছেন দয়া করে আমাদের ডেথ সার্টিফিকেটটা দিয়ে দিন, কারণ আমরা তো মরে গেছি, আপনার তালিকা অনুযায়ী আমাদেরকে ডেথ সার্টিফিকেটটা দেওয়ার ব্যবস্থা করুন। আজকে এই জায়গায় যদি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, আবারও বলছি সুমন, কোন নেতা কি বলল সেটা কথা নয়, দলের ভার্সন পরিষ্কার।
গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেস এই এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় থেকে আন্দোলন করবে, কোনো রকম অহিংস আচরণ নয়। গান্ধীজির দেখানো পথে, আম্বেদকরের দেখানো পথে, আম্বেদকরের তো অবশ্য ওদের অ্যালার্জি আছে, কারণ অমিত শাহ, আম্বেদকরের কনসেপ্টটা ছিল ইনক্লুসিভনেস। অমিত শাহকে 2024-এর পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে শুনেছি, इतना बार अम्बेडकर 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 करने के वजह अगर आप भगवान का नाम लेते तो सीधा सड़क पहुंच जाते। আম্বেদকরে যাদের অ্যালার্জি ছিল তাদের প্রকৃত ভোটারের অ্যালার্জি আছে এবং থাকবে, কিন্তু প্রকৃত ভোটারের অ্যালার্জি আজকে আম্বেদকরে যাদের অ্যালার্জি তাদের প্রকৃত ভোটারে অ্যালার্জি থাকবে, কিন্তু প্রকৃত ভোটারের এনার্জি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি থাকবে। তাই চতুর্থবারের মতো এ রাজ্যের বুকে আবারও মা মাটি মানুষের সরকার গঠিত হবে মমতাদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। সেটা আটকানোর জন্য একমাত্র অস্ত্র ভোট চুরি, আর ভোট চুরি করতে না পারলে ডাকাতি করতে হবে, রাষ্ট্রপতি শাসন। এ রাজ্যের মানুষ বরদাস্ত করেনি আগে, আগামী দিনেও সেই বরদাস্ত করবে না। আগামী দিনেও তাই বাংলার বুকে জনগণতান্ত্রিক সরকার গঠিত হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ভোট চোরদের ভোট চুরি আটকে। আর গোটা দেশ সমস্বরে বলবে, ভোট চোর গদি চোর।